ভেনোরা-4 সোভিয়েত ইউনিয়নের একটি মহাকাশযান, যেটি প্রথমবারের মতো অন্য কোনো গ্রহে অবতরণের চেষ্টা করে চলেছে। আর সেই গ্রহটি হলো ভেনাস। সেই সময় শুক্র গ্রহ সম্পর্কে মানুষের জ্ঞান ছিল খুবই সীমিত। বিজ্ঞানীরা ধারণা করছিলেন যে এই ঘন মেঘের নিচে পৃথিবীর মতো এক গ্রহ লুকিয়ে আছে, যেখানে চাপ এবং তাপমাত্রাও হতে পারে পৃথিবীর মতো সহনীয়। কিন্তু কেউ কল্পনাও করতে পারেনি আসলে কেমন এক ভয়াবহ জগতে প্রবেশ করতে যাচ্ছে এই নিরীহ ছোট মহাকাশযানটি। ভেনেরা-4 এর কি হয়েছিল? 40,000 কিলোমিটার গতিতে শুক্রের বায়ুমণ্ডলে ঢোকার পর ভেনেরা-4 এর প্যারাশুট খুলে যায় এবং অ্যান্টেনা পৃথিবীতে তথ্য পাঠাতে শুরু করে। প্রথম দিকে বায়ুচাপ ছিল পৃথিবীর মতো এবং তাপমাত্রা ছিল আনুমানিক 23 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু যতই এটি নিচের দিকে নামতে থাকে ততই পরিস্থিতি অস্বাভাবিক হতে শুরু করে। বায়ুচাপ খুব দ্রুত বেড়ে যায়, যেটি পৃথিবীর 10 গুণ থেকে 20 গুণ পর্যন্ত পৌঁছে যায় এবং তাপমাত্রা পৌঁছে যায় 200 ডিগ্রি সেলসিয়াসের উপরে। হঠাৎই মহাকাশযানটি অতিরিক্ত চাপ ও তাপে বিস্ফোরিত হয়ে যায় এবং পৃথিবীর সঙ্গে সমস্ত যোগাযোগ চিরতরে বিচ্ছিন্ন হয়ে যায়। এর পাঠানো শেষ তথ্য থেকে জানা যায় যে শুক্রের বায়ুমণ্ডল পৃথিবীর তুলনায় 22 গুণ বেশি ঘন এবং 250 ডিগ্রি সেলসিয়াস বেশি উষ্ণ। এই ভয়ানক সত্য জানার পর সোভিয়েত বিজ্ঞানীরা আরও দৃঢ় প্রতিজ্ঞ হন যে ভেনাস তারা জয় করেই ছাড়বে। তারা জানতেন এটি সহজ হবে না, তবে তারা পিছু হটেননি। ভেনেরা স্পেস প্রবের বিবর্তন, রহস্যময় শুক্র গ্রহে সোভিয়েতদের অভিযানের কাহিনী। আমরা এই অসাধারণ স্পেস প্রোবগুলি সাজিয়েছি আপনাদের দেখানোর জন্য কিভাবে সোভিয়েতরা অবশেষে আমাদের সৌরজগতের সবচেয়ে ভয়ঙ্কর গ্রহের মাটিতে অবতরণ করছিল, ছবি তুলতে এবং শব্দ রেকর্ড করতেও সক্ষম হয়েছিল। সো এখনই একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথম দিকে ভেনেরা প্রোবগুলোর নকশা ছিল তুলনামূলকভাবে সহজ। এর ল্যান্ডার ছিল 1 মিটার চওড়া একটি টাইটানিয়ামের গোলক, যার ভিতরে চাপ ছিল প্রায় 25 অ্যাটমসফেয়ার। এতে ছিল কয়েকটি বৈজ্ঞানিক যন্ত্রপাতি যা বায়ুমণ্ডলের বিশ্লেষণ করত এবং থাকতো একটি ব্যাটারি যা অবতরণের সময় ল্যান্ডারকে শক্তি দিত। এই ল্যান্ডারে কোনো রকেট থ্রাস্টার ছিল না, বরং এটি নিজের ওজন এবং একাধিক প্যারাশুটের মাধ্যমে ধীরে ধীরে নামার জন্য নকশা করা হয়েছিল। কিন্তু শুক্রের ঘন ও ভারী বায়ুমণ্ডলের কারণে এটি সমস্যা হয়ে দাঁড়ায়। যেখানে ল্যান্ডারটি দ্রুত পড়া উচিত ছিল, সেখানে ভেনেরা-4 যখন শুক্র গ্রহের বায়ুমণ্ডলে প্রবেশ করে তখন সেটা যেন এক প্রাচীরের সঙ্গে ধাক্কা খায়। গতি কমে গিয়ে দাঁড়ায় মাত্র 18 কিলোমিটার প্রতি ঘন্টায়, যা প্রত্যাশার চেয়ে অনেক কম ছিল। ফলে ল্যান্ডারটিকে শুক্রের উচ্চ তাপমাত্রা ও চাপের মধ্যে 90 মিনিট ধরে টিকে থাকতে হয়, যতক্ষণ না সেটি চাপে চূর্ণ হয়ে যায়। এই ব্যর্থতা থেকে সোভিয়েতরা বুঝতে পারে একবার শুক্রের বায়ুমণ্ডলে ঢুকে পড়লে সময় খুবই সীমিত। তাই তারা পরিকল্পনা বদলায়। দ্রুত বায়ুমণ্ডল ভেদ করে এমন ল্যান্ডার তৈরি করা প্রয়োজন ছিল যেটি গলে যাওয়া বা চূর্ণ হয়ে যাওয়ার আগেই ভূমিতে পৌঁছাতে পারে। এরপর পাঠানো হয় ভেনেরা-7। ভেনাসের পৃষ্ঠে পৌঁছানোর আগে সোভিয়েত বিজ্ঞানীরা ভেনেরা-7 মহাকাশযানটিকে এমনভাবে পুনর্নকশা করেন যাতে এটি দ্রুত বায়ুমণ্ডল ভেদ করে নিচে নামতে পারে। তারা প্যারাশুটে একটি বিশেষ দড়ি যুক্ত করেন যাতে এটি সহজে খুলে না যায় এবং মহাকাশযানটি আরও দ্রুত নিচে পড়ে। এই দড়িটি এমন উপাদান দিয়ে তৈরি ছিল যা 200 ডিগ্রি সেলসিয়াসেও গলে যেত না, ফলে প্যারাশুটটি অনেক নিচে গিয়ে খুলে যেত। তখনও ভেনাসের পৃষ্ঠের চাপ সঠিকভাবে জানা ছিল না, তাই ইঞ্জিনিয়াররা সুরক্ষার জন্য বাড়াবাড়ি রকমের ব্যবস্থা নেয়। ভেনেরা-7 এর গায়ে দ্বিগুণ দেওয়াল মোটা করে তৈরি করা হয় এবং এটি 180 অ্যাটমসফিয়ার চাপ সহ্য করার ক্ষমতা রাখত। সব প্রস্তুতি যখন শেষ হয়, সোভিয়েতরা যেন ভেনেরা-7কে জাহান্নামে পাঠাতে তখন প্রস্তুত হয়েছিল। যখন এটি ভেনাসের বায়ুমণ্ডলে প্রবেশ করলো, ধীরে ধীরে গতি কমতে থাকলো এবং প্যারাশুট খোলার চেষ্টা করলো। প্যারাশুটের দড়ি ঠিকমতোই কাজ করলো এবং মহাকাশযানটি ঘন বায়ুমণ্ডলে দ্রুত পড়ে যেতে লাগলো। এইভাবে এটি আগের যে কোনো মিশনের তুলনায় অনেক বেশি নিচে নামতে পারলো। কিন্তু যখন আর মাত্র 3 কিলোমিটার বাকি, তখন প্যারাশুটটি ছিঁড়ে যায় আর ভেনেরা-7 ঘন্টায় 60 কিলোমিটার গতিতে সরাসরি ভূপৃষ্ঠে আছড়ে পড়ে। সোভিয়েতরা তখন মনে করেছিল এটি আবারও একটি ব্যর্থ মিশন। কিন্তু কয়েক সপ্তাহ পরে তথ্য বিশ্লেষণ করতে গিয়ে দেখা যায় যখন ল্যান্ডারটি ভূপৃষ্ঠে পড়ে তখন এটি প্রায় 30 মিনিট ধরে অত্যন্ত দুর্বল সিগন্যাল পাঠাচ্ছিল। মূলত ল্যান্ডারটি বেঁচে গিয়েছিল, কিন্তু পড়ে গিয়ে একপাশে হেলে পড়ার কারণে অ্যান্টেনা পৃথিবীর দিকে সঠিকভাবে সিগন্যাল পাঠাতে পারছিল না। আরও ইন্টারেস্টিং তথ্য হলো এটির যে শেষ তথ্য পাঠিয়েছিল তাতে ভেনাসের পৃষ্ঠের তাপমাত্রা ছিল প্রায় 500 ডিগ্রি সেলসিয়াস, যেটি ছিল এক কথায় অবিশ্বাস্য। তখন সবাই বুঝতে পারলো ভেনাসের সফলভাবে কাজ চালানোর জন্য সবচেয়ে বড় বাধা হলো অতিরিক্ত তাপমাত্রা। তারপর পাঠানো হলো ভেনেরা-8। এই সীমাবদ্ধতা দূর করতে ইঞ্জিনিয়াররা এক অত্যন্ত সাধারণ কিন্তু অসাধারণ কুলিং সিস্টেম তৈরি করলেন, আর সেটি ছিল ভেনেরা-8 এর প্রধান অস্ত্র। স্পেস প্রোবটির ভিতরে ছিল হিলিয়াম নাইট্রেটেড ব্লক। এটি এক ধরনের লবণের মতো পদার্থ যার গলন তাপমাত্রা অত্যন্ত বেশি, অর্থাৎ এটি কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় রূপান্তরিত হতে যে পরিমাণ শক্তি প্রয়োজন হয় তা অনেক বেশি।
প্রতিটি গ্রামের তাপমাত্রা মাত্র 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে প্রায় 2 জুল শক্তি লাগে। কিন্তু যখন এটি গলনাঙ্কে পৌঁছে কঠিন থেকে তরলে পরিণত হয়, তখন এতে প্রায় 300 জুল শক্তি শোষিত হয়। এই কঠিন থেকে তরলে রূপান্তরের সময় যে বিপুল পরিমাণের তাপ শক্তি শোষিত হয়, সেটি কার্যকরভাবে সেই পদার্থের ভেতরে সংরক্ষিত থাকে। তাই এই লিথিয়াম নাইট্রেটের ব্লকগুলো অবতরণ যানে বসানো হয়েছিল, যাতে সেগুলো অতিরিক্ত তাপ শোষণ করে ইলেকট্রনিক যন্ত্রাংশগুলোকে সুরক্ষা দিতে পারে। 70-এর দশকে শুক্রে টিকে থাকা এই পদ্ধতিটি আশ্চর্যজনকভাবে কাজ করেছিল। ভেনেরা 8 সফলভাবে শুক্র গ্রহে অবতরণ করেছিল এবং 1 ঘন্টা পর্যন্ত গ্রহটির পৃষ্ঠে টিকেছিল। সোভিয়েতরা ততক্ষণে ভেনাসে পৌঁছানোর কৌশল রপ্ত করে ফেলেছিল, তবে তখনও পৃথিবীবাসী জানত না শুক্র দেখতে আসলে কেমন। এই রহস্য উদ্ঘাটনের দায়িত্ব পড়ে ভেনেরা 9-এর উপর। সেই অনুসন্ধান যানকে পুরোপুরি নতুনভাবে ডিজাইন করা হয়েছিল। ভেনেরা 9-এর চূড়ান্ত অবতরণের জন্য আর প্যারাশুট ব্যবহৃত হয়নি, বরং এতে বড় একটি এয়ার ব্রেক সংযুক্ত করা হয় অবতরণের গতি কমানোর জন্য, এবং অবতরণের ধাক্কা সামলাতে শক্তিশালী ল্যান্ডিং লেগস লাগানো হয়। শুক্রের ছবি তোলা ভেনেরা 9-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল এর ক্যামেরা সিস্টেম। অবতরণ যানের দুই পাশে 2টি চলমান ক্যামেরা ছিল, যেগুলো 360 ডিগ্রি প্যানোরামিক ছবি তুলতে পারত। তবে শুক্রের প্রচণ্ড চাপ ও তাপে টিকে থাকা এমন একটি ক্যামেরা তৈরি করাই ছিল আরেকটি বড় চ্যালেঞ্জ। এই কারণে ক্যামেরাগুলো অবতরণ যানের চাপ সহনশীল আবরণ ও প্রেসার ভেসেলের ভেতরে রাখা হয়েছিল, এবং সেখান থেকে 2টি পেরিস্কোপ বেরিয়েছিল, যা পুরো প্রেসার উইন্ডোর মাধ্যমে বাইরের ছবি ধারণ করত। পেরিস্কোপের শেষ প্রান্তে ছিল একটি লেন্স, যা ঘুরিয়ে 180 ডিগ্রি কোণে ভেনাসের পৃষ্ঠের চারপাশে পর্যবেক্ষণ করতে পারত। আলোটি পেরিস্কোপ দিয়ে নিচে নেমে যেত এবং একটি বিশেষ লেন্সের মধ্য দিয়ে যেত, যা ঘনচাপ প্রতিরোধী জানালার কারণে সৃষ্ট বিকৃতি সংশোধন করত। 2টি ক্যামেরায় প্রতিটিতে বড় লেন্স ক্যাপ ছিল, যেগুলো প্রোব অবতরণের পর স্বয়ংক্রিয়ভাবে খুলে যাওয়ার জন্য ডিজাইন করা হয়েছিল। কিন্তু ভেনেরা 9-এ এর মধ্য কেবল একটি কাজ করেছিল। এই মিশনে তোলা ছবিটিই ছিল ভেনাসের পৃষ্ঠ থেকে তোলা ইতিহাসের একমাত্র প্রথম ছবি। পরবর্তী মিশনগুলোতে ক্যামেরাগুলোর মান আরও উন্নত করা হয় এবং সেগুলো রঙিন ও উচ্চ রেজুলেশনের ছবি তুলতে সক্ষম হয়। ভেনেরা 14-এ একটি মাইক্রোফোন সংযুক্ত করা হয়েছিল। সোভিয়েত ইউনিয়ন মোট 8 বার ভেনাসে সফলভাবে প্রোব অবতরণ করেছিল এবং প্রতিটি মিশন থেকে দুর্দান্ত ছবি ও বৈজ্ঞানিক তথ্য পাঠানো হয়েছিল। এটি ছিল অসাধারণ সাফল্য, যা আজও প্রায় 50 বছর পর কেউ এর পুনরাবৃত্তি করতে পারেনি, এমনকি নাসাও। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো লাগলে একটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওর বিষয়ে মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।